রকেন্টিন কোথায় আছে, সে লিভিং রুম থেকে শুরু হবে গল্পটা। রকেন্টিন ইজ লিভিং ইন আ বাউভিল টাউন ফর দ্য পাস্ট 3 ইয়ার্স। গত 3 বছর ধরে বাউভিল টাউনে সে বাস করছে রকেন্টিন। হি লিভস অ্যালোন ইন আ ওয়ান রুম অ্যাপার্টমেন্ট। সে একটা এক রুমের অ্যাপার্টমেন্টে বাস করে। এক এক রুমের অ্যাপার্টমেন্ট আসলে মানুষকে খুব একটা প্রশান্তি দিতে পারে না, কারণ একটা রুমের মধ্যেই যখন বেডরুম, খাওয়া দাওয়া, যাবতীয় কাজ করতে হয়, তখন তো সেই প্রশান্তিটা আসে। বিফোর দ্যাট হি ট্রাভেলড মেনি প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যে 3 বছর ধরে আছে, তার আগে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। Rockentine works in the Bowville library and he is writing a biography of Marquis de Rolleville. আমরা দেখতে পাচ্ছি যে সে মার্কুইস ডি রলিভনকে নিয়ে একটা লেখা বা বায়োগ্রাফি করতে যেয়ে তাকে প্রচুর সময় লাইব্রেরিতে খাটাতে হচ্ছে। He becomes disturbed by his own consciousness and sense of uncertainty and nothingness. আমরা যখন কিছুই জানতে চাই না বিবেকের কাছে, ততক্ষণ কিন্তু আমরা শান্তিতে থাকি। কিন্তু যখন আমরা প্রতিটা জিনিসের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে যাই, সেটা কিন্তু ওভার কনসাসনেস কারণে আমরা কিন্তু নিজেরা অশান্তি কিছুটা ভোগ করি। সেরকম একটা ডিস্টার্বনেস বা ডিসকমফোর্টনেস কিন্তু আমাদের রকেনটি ভোগ করছে। তার ভিতরে আনসার্টেনটি কাজ করছে। তার মনে হচ্ছে আমরা সবই অনিশ্চিত। কেন করছি, কেন ছুটে বেড়াচ্ছি, কেন লড়াই করছি, একজনকে দাবিয়ে রেখে আরেকজন এগিয়ে যাওয়ার জন্য এত উদগ্রীব আমরা কেন? আমাদের সবই তো অনিশ্চিত। এই আনসার্টেনটি চিন্তা। তারপর হলো নাথিংনেস। নাথিংনেস, জগতে যা কিছু হচ্ছে যেন কিছুই হচ্ছে না, যা কিছু দেখছি যেন কিছুই দেখছি না। এই যে একটা চিন্তা নাথিংনেস, এগুলো কিন্তু তার মধ্যে কাজ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি সে লিখছে, পড়ছে, কিন্তু তার মাথার মধ্যে শত চিন্তা যেন ঘোরাফেরা করছে। রকেন্টিন নাও রিসিভস অ্যানিজ লেটার। অ্যানির একটা চিঠি সে পায়, দ্যাট শি ইজ গোয়িং টু প্যারিস অ্যান্ড ওয়ান্টস টু মিট হিম। যে অ্যানি প্যারিস দিয়ে যাবে, সুতরাং তার সাথে সে দেখা করতে যায়। দে হ্যাড আ রিলেশনশিপ ফর 3 ইয়ার্স অ্যান্ড ইট ব্রোক আপ 6 ইয়ার্স এগো। বারবেলি আর্ট মিউজিয়াম এক্সপেরিয়েন্স, গল্পের এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। বারবেলি আর্ট মিউজিয়াম এক্সপেরিয়েন্স, এই আর্ট মিউজিয়ামে যে রকেন্টিন অনেকটা সময় স্পেন্ড করার পরে সে খেয়াল করলো যে এই ছবিগুলোর মধ্যে যাদের ছবি আছে তারা বিজনেসম্যান, জাজেস, পলিটিশিয়ানস। এবং ওই সময়টার যাদের ছবি আমরা গ্যালারিতে দেখব, এই এই সময়টা ঠিক ক্যামেরার ছবি নয়। এক একটা ছবি তৈলচিত্র বা স্কেচ করা হতো, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে ওই ব্যক্তির কর্মজীবনকে ফোকাস করে ছবিটা কিন্তু তৈরি করা হতো। সো he notices that these men are painted with an air of absolute certainty. এদেরকে আঁকানো যখন হয়েছে, মনে হচ্ছে যে এরা যেন সার্টেন, নিশ্চিত যে আমরা চিরস্থায়ী হয়ে গেলাম। আসলে তা নয়। The museum experience highlights the existential concept of bad faith. The men in the paintings believed they were defined by their roles, I am a judge, rather than acknowledging their radical freedom. এই মানুষগুলোকে দেখে তার মনে হলো যে এরা যেন নিজেদের পরিচয়ের মধ্যে আটকে গেছে, তাদের মুক্তি নেই, ওর বাইরে যে আরো অসংখ্য চিন্তা তাদের আছে, এটা প্রকাশ পাচ্ছে না। যেমন আমি শিক্ষক, আমার আহ আমি যদি সারাক্ষণ শিক্ষকতার একটা মুখোশ নিয়ে ঘুরে বেড়াই, তাহলে আমার যে আরো অসংখ্য চিন্তা আছে, ইচ্ছা আছে, আবেগ আছে, অনুভূতি আছে, আকাঙ্ক্ষা আছে, সেগুলো কিন্তু আটকা পড়ে গেল। অর্থাৎ আমি যেখানেই যাচ্ছি আমি ম্যাডাম সেজে যাচ্ছি। আমারও তো মাঝে মধ্যে শৃঙ্খল হতে ইচ্ছা করবে, বনে বাজারে ঘুরে বেড়াতে ইচ্ছা করবে, টি স্টলে হাসতে হাসতে চা খেতে ইচ্ছা করবে। কিন্তু আমি যদি সেগুলো বাদ দিয়ে দেই এবং সব সময় ম্যাডাম ম্যাডাম ভাব নিয়ে থাকি, তার মানে আমি কিন্তু ওই ম্যাডাম পরিচয়ের মধ্যে আটকে গেলাম। আমার ফ্রিডম কিন্তু একেবারে
অনেকটা কমে গেল। তো এইটা রকেন্টিন দেখেছে যে এক একজন এক একটা, যে জাজ সে তার যেন জাজ ছাড়া আর কোনো পরিচয় নেই। সে যেন প্রেম করতে পারবে না, সে যেন পালাতে পারবে না, সে যেন পালিয়ে কিছু করতে পারবে না, সে যেন পড়াশোনা ছেড়ে দুষ্টামি করতে পারবে না। এই যে আরো অসংখ্য দিক আছে, সেগুলোকে সরিয়ে দিয়ে ছেটে ফেলে একটাই ডাল রাখলাম, যে ডালটা তার পরিচয়। এইটা রকেন্টিন কিন্তু খেয়াল করে। By freezing themselves in oil paintings, they attempted to turn their fluid, subjective lives into solid. তার কাছে মনে হচ্ছে তৈলচিত্রের কারণে তাদের জীবনের যে ফ্লুইড বা যে জীবন রস, সেই রস যেন ঘনীভূত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, আটকা পড়ে গেছে, তাদের আর কোনো রস প্রকাশের বা ছন্দ প্রকাশের জায়গা থাকলো না, কঠিন বস্তুতে পরিণত হয়ে গেছে। This serves as a sharp contrast to Rockentin's own internal state. রকেন্টিন তখন কিন্তু এই ছবিগুলো দেখে মারাত্মকভাবে কিন্তু এফেক্টেড হয়ে যায়। রকেন্টিন অবজার্ভ করে প্রথমত টাইম। The museum tries to stop time and give life a permanent meaning. তার কাছে মনে হচ্ছে মিউজিয়াম যেন এই ছবিগুলোকে রেখে এই মানুষগুলোর জীবনের সময়কে আটকানোর চেষ্টা করছে, সময় যেন ওখানে আটকে আছে, আর আগাচ্ছে না, এবং জীবন যেন একটা পার্মানেন্ট কিছু একটা ওখানে। সোশ্যাল ক্লাস, সে খেয়াল করেছে এখানে শুধুমাত্র রুলিং ক্লাস বেশি করে জায়গা পেয়েছে, যারা সমাজকে রুল করে, হয় হয় উচ্চ পদস্থ হওয়ার কারণে, নয়তো অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার কারণে, নয়তো রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার কারণে। এই যারা রুলার হিসেবে আছে সমাজে অগ্রগণ্য, সেই অগ্রগণ্য তথাকথিত অগ্রগণ্যদের ছবিটাই বেশি তার চোখে পড়ে। আইডেন্টিটি, the subjects of the paintings have replaced their humanity with their professional titles. একটা সমগ্র মানুষের সবকিছু বাদ দিয়ে শুধু পেশাগত পরিচয়টাকে আটকানো হয়েছে। The reaction, Rockentin leaves the museum feeling a mixture of disgust and liberation. রকেন্টিন এগুলো দেখে একটা সময় সে ওখান থেকে দ্রুত বের হয়ে আসে, তার খুব খারাপ লাগে এবং বের হয়ে স্বস্তির জন্য সে বের হয়ে আসে। Rockentin's finding of the fact that his 3 years work on Rollevon was meaningless. সে আবিষ্কার করে যে 3 বছর ধরে সে যে কাজগুলো করছে সে আসলে কিছুই করেনি, সে একটা অতীতের কথা নিয়ে নাড়াচাড়া করেছে, যা অতীতেই থেকে গেল, বাস্তবে ওগুলো কোনো কাজে লাগছে না। রকেন্টিনস আইডেন্টিটি ক্রাইসিস, হি বিকেম ক্রিটিক্যাল টু বোথ কমিউনিজম এন্ড হিউম্যানিজম। সে এই মানবতা বা কমিউনিজম এই ধরনের আইডিয়া নিয়েও প্রশ্ন আসে তার মনের মধ্যে। ফাইনালি এখানে আমরা দেখছি রকেন্টিন সাডেন অ্যান্ড অ্যাব্রাপ্ট লিভিং ফ্রম দ্য রেস্টুরেন্ট। সে রেস্টুরেন্টে ছিল, সেখান থেকেও সে বের হয়ে আসে। এরপর সে ভিজিট টু অ্যানি অ্যান্ড দেয়ার লং কনভারসেশন, অ্যানির সাথে তার দেখা হয় এবং দীর্ঘ আলাপ হয়। নিউ থট অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপ, অ্যানির সাথে দীর্ঘ সময় থাকার পরে সে মানুষের মানুষের সম্পর্ক নিয়েও তার নতুন চিন্তা আসে। সম্পর্কে আমি যেভাবে আহ মানে এই সম্পর্ককে দেখছি, আমার পার্টনার কিন্তু সেই সম্পর্কে ঠিক একইভাবে দেখছে তা কিন্তু নয়, এই জিনিসটাও ভ্যারি করে। Rockentin returns to Bauville, decides to go to Paris. Scene of the self-taught man making sexual advances to a young schoolboy. এরপরে সিন চলে আসে, সেলফ টট ম্যান ধরা পড়ে, স্কুল বয়ের সাথে তার যে অনৈতিক কাজকর্ম এটা সে ধরা পড়ে যায়। তারপরে গল্পের যে শেষের 2টা ঘন্টা, রকেন্টিন goes to the cafe to say goodbye to the waitress, ম্যাডলিন, ম্যানেজার, ফ্র্যাঙ্কয়েস, প্রত্যেকের কাছে বিদায় নেওয়ার জন্য সে বিদায় নেবে, এখান থেকে চলে যাবে, সে যায় এবং সেখানে he also decides to write about the self-taught man's event. self-taught ম্যানের যে ঘটনাগুলো, এটা তার মনের মধ্যে যে প্রভাব ফেলেছে এটাও সে লিখবে বলে মানসিকভাবে ঠিক করে। বাট Madeline offers to play a judge record some of these days that he likes. ম্যাডলিন একটা গান শোনার জন্য তাকে বলে এবং এই গানটা সে
খুব মনোযোগ দিয়ে ধ্যানের মতো শুনতে থাকে এবং কন্টেম্পলেট করতে থাকে যে যেন একটা জিউস ম্যান সে পিয়ানোতে বসে পিয়ানো বাজাচ্ছে, আর সেই নিউ ইয়র্ক সিটিতে একজন আফ্রিকান মহিলা সে গান গাচ্ছে। এটা তার কল্পনার মধ্যে আসে। তখন সে বুঝতে পারে যে জীবন যতটা জটিল, শিল্পই একমাত্র তাকে রিলিফ দিতে পারে স্ট্রেস থেকে। আমরা যতই মানসিক চাপ রাখি না কেন, আমরা যখন একটা পছন্দের গান শুনি, একটা পছন্দের কবিতা শুনি, বা নিজে গান করি বা নিজে কবিতা বলছি, যে ছবি আঁকাতে পারে সে ছবি আঁকাচ্ছে, যে কোনো শৈল্পিক সৃজনশীলতা মানুষকে তার দৈনন্দিন জীবনের যে স্ট্রেস সেটা থেকে কিন্তু বাঁচাতে পারে। এটাই কিন্তু এই নোবেলে সব থেকে শেষের মুখ্যম কথা, যে এত কিছু চিন্তা করতে, যে আমার যখন অসুস্থ লাগছে এই চিন্তাগুলো যদি আমার সৃজনশীলতার মধ্য দিয়ে বের করতে পারি, তাহলে কিন্তু আমি সেই অস্বস্তি বোধ থেকে বের হয়ে আসতে পারবো, এবং জীবনের একটা সুন্দর মানে তখন আমার সামনে বের হবে। এটা হবে, এটা হয়। যে গান জানে না, কবিতা জানে না, ছবি আঁকতে পারে না, সে অন্তত নিজের ডায়েরিতে দুটো লাইন তো লিখতে পারে। সেই ডায়েরিতে যখন লিখছে, এটাও তো সৃজনশীলতা। আমি কিছু তৈরি করে রাখছি। এই যে আমার ব্রেন থেকে সুন্দর একটা জিনিস বের হয়ে আসলো, চিন্তা করে ভিতরে রাখলে এটা শুধু জট পাকাবো, কিন্তু আমি যখন ডায়েরিতে লিখলাম, তার মানে আমি মুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, এইটা চিন্তার মুক্তি বলা হয়, এটাকে চিন্তার মুক্তি। So Rockingham realization and decision to write a novel to get some relief from the nausea, তার এই সমস্যা থেকে কিছুটা মুক্তির জন্য সে সিদ্ধান্ত নেয় সে একটি নোভেল লিখবে। এই লোক যদি নোভেল লিখতে না পারতো, যদি কবিতা লিখতে পারতো, তাহলে নিশ্চয়ই তিনি কবিতার মধ্য দিয়ে তার ভিতরের সকল স্ট্রেস কমাতে পারতেন। তো এইটা এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ করবো, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রকেন্টিন। প্রথমত, প্রফাউন্ড অ্যালিয়েনেশন অ্যান্ড লোনলিনেস। রকেন্টিনের চরিত্রের সব থেকে বড় ব্যাপার হলো সে সবার কাছ থেকে দূরত্ব বজায় রাখে এবং সে একা থাকতে থাকে, একাকিত্বে ভোগে। Rockentin is detached from society, having no friends, no close family members, or operates as an observer rather than participant. এটা খুব গুরুত্বপূর্ণ। Operates as an observer. সে অলওয়েজ ইজ আ গুড অবজারভার, কিন্তু সে সরাসরি জীবনে কোনো রোল প্লে করতে চায় না। জীবনে সরাসরি রোল প্লে না করে সে অবজারভার হিসেবে কিন্তু থেকে যেতে চাচ্ছে। ইন্টেলেকচুয়াল অ্যান্ড সেলফ রিফ্লেক্টিভ, অত্যন্ত মেধাবী এবং তার আহ আত্মচেতনা রয়েছে, নিজেকে নিয়ে কিন্তু সে ভাবে। As a historian, he is deeply analytical and focuses intensely on his internal world. একদিকে সে অ্যানালিটিক্যাল, না হলে সে অনেক বই ঘেটে একটা তথ্য উপাত্ত বের করতে পারতো না। আরেকটা হচ্ছে সে ফোকাস করছে নিজেরই ইন্টারনাল ওয়ার্ল্ড এর উপরে, ফোকাসেস অন ইন্টারনাল ওয়ার্ল্ড, often documenting his experiences and feelings in a diary. এই জন্য তাকে সেলফ রিফ্লেক্টিভ, অর্থাৎ যারা নিজেকে নিজের প্রতিচ্ছবি তৈরি করতে পছন্দ করে। এক্সিস্টেন্সিয়াল সিকনেস, এটা রকেন্টিনের চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য। When Rockentin holds a pebble, it suddenly feels very odd to him. রকেন্টিন একটা ছোট্ট পাথর হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার খারাপ লাগে, কারণ তার মনে হচ্ছে এর কি দরকার, একে কেন সৃষ্টি করা হয়েছে, ছোট্ট একটা জিনিসের অর্থ কি, কি হতে পারে তার পারপাস, কি তার মহত্ব। তারপর সে বুঝতে পারে যে আসলে ইট সিম্পলি এক্সিস্টস, এটা আসলে এক্সিস্ট করে, এটা আছে, তাই আছে। এর কোনো কারণ, উদ্দেশ্য বা তাৎপর্য থাকতেই হবে এমন কোনো কথা নাই। সে আছে, তাই আছে, উইদাউট এনি রিজন অর পারপাস। দিস realization makes him feel uncomfortable and sick. The same thing happens when he looks at a chair. একই রকম তার ঘটে যখন সে চেয়ারের দিকে তাকায়। It stops being just something useful to sit on. তার মনে হয় যে এটা আছে,
সেই জন্য এটা আছে। এটাকে কি জন্য তৈরি করা হচ্ছে, কেন আমি বসবো কি বসবো না, হ্যাঁ, কিভাবে বসবো, এগুলোর জন্য সে নাই। সে আছে, তাই আছে। হি সিজ ইট as something that just is existing without any deeper meaning। তার আর কোনো ডিপার মিনিং নাই। সে আছে, তাই আছে। বসবো কি বসবো না, সোজা করে রাখবো না ফেলে রাখবো, এগুলো আহ নিয়ে তার এক্সিস্ট করে না সে। তার থাকাটাই তার বাস্তবতা। দিস মেক্স হিম ফিল আনইজি। সুতরাং তার কাছে অবাক লাগে। তাহলে এই চেয়ারের কোনো উদ্দেশ্য নাই, তার জীবনের কোনো অর্থ নাই, সে যে আছে, কেন আছে তার কোনো উত্তর নাই। এগুলো যখন সে চিন্তা করছে তার খারাপ লাগছে। Rocketin suddenly realizes that things don't have fixed meaning। সুতরাং কোনো জিনিসেরই আসলে ফিক্সড কোনো মিনিং নাই। দে সিম্পলি এক্সিস্ট, জাস্ট তারা আছে। Because of these, he feels nausea, kind of mental discomfort or disgust। আরেকটা হলো রিজেকশন অফ ট্রেডিশন অ্যান্ড কনভেনশন। রকেন্টিন প্রথাগত আচার ব্যবহারগুলোকে অ্যাভয়েড করে বা কিছুটা রিফিউজ করে। রকেন্টিন ডাজ নট লাইক দ্য নর্মাল রুলস অ্যান্ড ট্রেডিশনস অফ সোসাইটি। সমাজে যে সামাজিকতা বা ফর্মালিটিস, কেমন আছেন, আহ বেড়াতে আসবেন, আসলে চাচ্ছি না, তাও যেন বলতে হবে বেড়াতে আসবেন। ওই সময় হয়তো আমি ঘুমাই, তারপরে বলতে হচ্ছে। এই যে সামাজিকতাগুলো, সামাজিকতার বেড়া জালে সে আটকা পড়তে কখনো চায়নি, যে কারণে সে সমাজ যে থাকেও না, একা থাকে। He especially dislikes the middle class people above him because they always follow fixed habits and think they are proper or reasonable। তার কাছে মনে হচ্ছে মধ্যবিত্তরা অনেক বেশি সামাজিকতার মধ্যে আটকে থাকে। সামাজিকতা একটা যদি নেট হয়, তাহলে সেই নেটের মধ্যে আটকে পড়া যে মাছগুলো, সেগুলো যেন মিডল ক্লাস। তো এই মিডল ক্লাস মানুষদের টাকা থাকুক না থাকুক, মনের মধ্যে শান্তি থাকুক না থাকুক, তারা সামাজিকতা রক্ষার ব্যাপারে অনেক বেশি সচেতন থাকে। এটা তার কাছে ডিসগাস্টিং মনে হয়। সে তাদের এখানে বলা হচ্ছে যে সে তাদেরকে বাস্টার্ড বলে গালি দিয়েছে, কারণ তার দে প্রিটেন্ড টু হ্যাভ মিনিংফুল লাইফ। অর্থাৎ তারা, এরা, এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এরা সবাই যেন একটা হ্যাপি লাইফে আছে, এরকম একটা ছদ্মবেশ ধারণ করে বসে আছে। কার ভিতরে কত দুশ্চিন্তা বা এগুলো তারা পছন্দ করছে কিনা বা এই সময় তার কেমন লাগছে, কিছুই প্রকাশ করতে পারছে না, কারণ তারা একটা সামাজিক একটা ফর্মাল সেটিং এ আছে। He also refuses to follow society's expectations, how to behave, what to believe, what is right, what is wrong। এত কিছু চিন্তা করতে সে পছন্দ করে না। সমাজ তাকে কেন আটকায় দিবে যে এইভাবে বিশ্বাস করবা, এইটাই রাইট, এটাই রং, এই যে দাগানো আছে অংশটা এখানেই দাঁড়াতে হবে, এই জিনিসগুলো, বাধ্যবাধকতাগুলো। এই যে এই লোকটার শরীর ক্লান্ত লাগুক, মন খারাপ থাকুক, কিন্তু তারপরও তাকে ফিটফাট ওয়েল ড্রেস হয়ে অফিসে এসে ভালো থাকার মতো ব্যাপার দেখাতে হচ্ছে। এই জিনিসগুলো রকেন্টিনকে কখনোই আকৃষ্ট করে না, জন্যই রকেন্টিন কিন্তু নর্মাল লাইফ লিড গুলো করে না বা সাধারণ অফিস গোয়ারও সে নয়। সার্চ ফর মিনিং, রকেন্টিনের একটা বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে অর্থ নিয়ে অনেক চিন্তা করে। হ্যাঁ, কেন, কি জন্য, কি অর্থ, কি পারপাস, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে। রিসার্চার অফ দ্য পাস্ট, সে মার্কুয়েস ডি রলেবনের জীবন নিয়ে, অতীত নিয়ে রিসার্চ করছে। সেলফ কনসিয়াস এক্সিস্টেন্স, সে অ্যাওয়ার অফ হিজ ওন সামটাইমস আনস্টেবল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সিস্টেন্স। সে কিন্তু শুধুই মানুষকে নিয়ে সমালোচনামূলক চিন্তা করছে না, সে নিজেকে নিয়ে সমালোচনা করছে। কেন এরকম আমার চিন্তা হচ্ছে, কেন আমি এরকম ভাবছি, এই আর কি। তো এই ছিল আমাদের হচ্ছে রকেন্টিন বা মূল চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। আর স্ট্রিম অফ কনসিয়াসনেস আমরা ক্লাসে পড়েছিলাম, এখন আমি খুব শর্টলি একটু বলবো তারপরও। স্ট্রিম অফ কনসিয়াসনেস এই টার্মটা দিয়েছিলেন হলো উইলিয়াম জেমস। হি ওয়াজ অ্যান আমেরিকান সাইকোলজিস্ট, উইলিয়াম জেমস। তিনি তার দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি বইতে এই স্ট্রিম অফ কনসিয়াসনেস
এই টার্মটি দিয়েছিলেন। এটা হচ্ছে আ ফ্লোয়িং কন্টিনিউয়াস এক্সপেরিয়েন্স রাদার দ্যান বিং চপড আপ ইন বিটস। অর্থাৎ তিনি মনে করেন জীবন টুকরো 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 খণ্ড নয়, যে সকালের ঘটনা দেখালাম, তারপরে অন্য কোনো একদিনের দেখালাম, তারপরে সেখানে মারামারি হচ্ছে, তারপরে মিলন ঘটলো, গল্প শেষ, এরকম জীবন নয়। জীবন হয়তো হয়তো ক্লাইম্যাক্স বলে কিছুই হলো না, এমনও অনেক মানুষের জীবন আছে যেখানে ক্লাইম্যাক্স বলে কিছু নাই, প্রতিটা দিন যেন একঘেয়েমি একই ভাবে কাটাচ্ছে। তাহলে তাদের নিয়েও লিখতে হবে, যাদের জীবনে সরাসরি চাক্ষুষ ভিলেন নেই, চাক্ষুষ মারামারি নাই, চাক্ষুষ জয় পরাজয় নাই, তারা যেন প্রতিনিয়তই পিপীলিকার মতো যেন হেঁটেই চলেছে জীবনে, তাদের জীবনে চড়াই উতরাই যেন নাই। তো স্ট্রিম অফ কনসিয়াসনেস হচ্ছে সেই রকম ভাবে জীবনকে দেখা, জীবনের প্রতিটা মুহূর্ত আনাচে কানাচে আনফিল্টার্ড ওয়েতে দেখানোটাই হচ্ছে আসলে স্ট্রিম অফ কনসিয়াস। এটা একটা ন্যারেটিভ টেকনিক, এটা একটা গল্প বলার টেকনিক। এই গল্প যখন বলবো, তখন যা যা ঘটবে, যেমন ভাবে ঘটবে, ঠিক তেমন ভাবেই কিন্তু তুলে ধরতে হবে। আনফিল্টার্ড ভয়েস, হাউ দে অকার, সেইভাবেই বলা হবে। থটস, ফিলিংস, সেন্সরি পারসেপশন অ্যাজ দে অকার। তাহলে চিন্তা, অনুভূতি কিংবা বোধগম্যতা ঠিক যেভাবে ঘটছে সেভাবেই দেখানোটাই হলো আমাদের স্ট্রিম অফ কনসাসনেস। এই যে আমাদের ওভার কন্টিনিউয়াস ফ্লো, অর্থাৎ হঠাৎ হঠাৎ করে গ্লিমস আকারে বা আলাদা আলাদা চপড বিট আকারে নয়, জীবন হচ্ছে কন্টিনিউয়াসলি ফ্লো করবে, এবং সেই ফ্লো এর মধ্যে চিন্তা আন্দোলিত হবে, আবেগ অনুভূতি আন্দোলিত হবে, সেন্সরি পারসেপশন আন্দোলিত হবে, এবং এগুলো কোনো পর পর হবে না, যে প্রথমে ভালো চিন্তা করলাম, তারপরে খারাপ করলাম, ভুল বুঝলাম, শাস্তি পেলাম, সঠিকটা বুঝলাম,